গল্পের শুরুতে জুংসু নামের একজন পাত্রীকে দেখা যায়। তিনি এক্সোসিজমের মাধ্যমে একটি আত্মাকে বশ করার চেষ্টা করছিলেন। একটা কিশোরী মেয়ের উপর আত্মাটা ভর করেছিল। মেয়েটির মা অন্য একটি কক্ষে প্রার্থনা করছিল। সে সময় এক্সোসিজমে ব্যবহৃত পবিত্র জিনিসগুলোর ফলে মেয়েটির কষ্ট হচ্ছিল। সময় মেয়েটির রক্তবমি হতে শুরু করে আর সে অকট্য হাসি হাসতে শুরু করে। তখন জুংসু মেয়েটির চোখের উপর হাত রেখে প্রার্থনা করতে থাকে, যার ফলে সেই প্রেতাত্মা মেয়েটির মুখ দিয়ে ধোঁয়া রূপে বের হতে থাকে। তখনই মেয়েটির মা কক্ষে প্রবেশ করে যাতে এক্সোরসিজমে বিঘ্ন ঘটে। এর ফলে সেই মেয়েটি সব বাধা খুলে জানালায় গিয়ে বসে। প্রেতাত্মাটি মেয়েটিকে হত্যা করার চেষ্টা করলে জুংসু তাকে ধরে ফেলে, কিন্তু মেয়েটি জুংসুর হাতে কামড় দিয়ে নিচে পড়ে মারা যায়। এই ঘটনা জুংসুকে বিচলিত করে। কিছুদিন পর জুংসুর ভাই কাংয়ের 5 জনের একটা পরিবারকে দেখানো হয়, যারা একটি বাসায় শিফট হচ্ছিল। পরিবারে ছিল কাং, মিয়ং এবং তাদের সন্তান হিয়নজো, সিওল এবং উজং। তারা নতুন ঘরে পৌঁছে জিনিসপত্র গোছানোর কাজে লেগে যায়, যেখানে হিয়নজোকে অনেকটা বিরক্তই মনে হচ্ছিল। সে ফোনে কথা বলতে বলতে পাশের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, যেখানে কেউ একজন ভেতর থেকে হিয়নজোর দিকে তাকিয়ে আছে বলে মনে হয়। মিয়ং তার মেয়ে সিওলকে বলে যেন তারা 3 ভাই বোনই তাদের পাদ্রী আঙ্কেল জুংসুর সাথে যোগাযোগ না রাখে, কারণ তাদের বাবা কাং এবং জুংসুর মাঝে বর্তমানে ঝগড়া চলছে। রাতে প্রতিবেশীর চেঁচামেচির শব্দে মিয়ং এবং কাংয়ের ঘুম ভেঙে যায়। প্রথম দিন হওয়াতে তারা কিছুই বলতে যায় না, কিন্তু সারা রাত পুরো পরিবার ঘুমোতেও পারে না। পরদিন কাং অফিসে যাওয়ার পর উজং লুকিয়ে লুকিয়ে তার আঙ্কেল জুংসুর খবর নেয়। তখনই উজং তার মা মিয়ং এর চিৎকার শুনে দৌড়ে ঘরে এসে দেখে একটা বিড়ালের লাশ তাদের ঘরের জানালায় ঝুলে আছে। এটি দেখে হিয়নজো অজ্ঞান হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর জানা যায় তার শুধু খানিক জ্বর এসেছে। হাসপাতাল থেকে এসে তারা দেখে তাদের প্রতিবেশী নিজের গাড়ি দিয়ে উজংয়ের প্রিয় চেয়ারটি ভেঙে দিয়েছে। কাং পরিবারের সকলকে ঘরে পাঠিয়ে একাই সেই প্রতিবেশীর সাথে কথা বলতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে জমিনে কঙ্কাল পড়ে রয়েছে, নানা ধরনের পুতুল ঝুলে রয়েছে আর শয়তানি সিম্বল আঁকা রয়েছে। ঘরের দরজা খোলা দেখে কাং ভেতরে প্রবেশ করে। সে দেখে পুরো ঘর রক্তে ভরে আছে, পশু পাখির লাশ পড়ে আছে সব জায়গায়, আর কালো জাদুর নানা জিনিস সেখানে ছড়িয়ে আছে। এসব দেখে কাং বুঝতে পারে তাদের প্রতিবেশী শয়তানের পূজারী। হঠাৎই কাংয়ের পেছনে তার প্রতিবেশী এসে দাঁড়ায়, যার চেহারায় কোনো ভাবভঙ্গি কিছুই ছিল না। সে কাংয়ের কোনো কথার জবাব দেয় না। কাংও ভয় পেয়ে সেখান থেকে দ্রুত চলে আসে। সে রাতে আবারও তাদের প্রতিবেশীর ঘর থেকে চেঁচামেচির শব্দ আসতে শুরু করে। এতে কাংয়ের পুরো পরিবার আবারও জেগে ওঠে। কাং এবার পুলিশকে অবগত করলে পুলিশ সেই প্রতিবেশীর সাথে কথা বলতে চায়। প্রতিবেশী বলে সে সেলাইয়ের কাজ করে, যার ফলে এত শব্দ হয়। পুলিশ তাকে বলে সেলাইয়ের কাজ সকালে করার জন্য, যাতে আশেপাশের অন্য প্রতিবেশীদের সমস্যা না হয়। কাং তখন সেই প্রতিবেশীর ঘরে দেখা শয়তানি বস্তুগুলোর ছবি পুলিশকে দেখায়। পুলিশ সেগুলোর সত্যতা যাচাই করতে সেই প্রতিবেশীর ঘর তল্লাশি করতে যায়, কিন্তু তারা সেখানে এমন কিছুই দেখতে পায় না। উল্টো তার ঘর স্বাভাবিক ঘরগুলোর মতোই দেখাচ্ছিল। এটি দেখে কাংও অবাক হয়। হিয়নজো শুয়েছিল। তখনই তার কাঁথা কেউ একজন নিচের দিকে টেনে দেয়। হিয়নজো কক্ষে আর কাউকেই দেখতে পায় না। সে মাথা তুলতে গেলে হঠাৎই তার বাবা কাং পেছন থেকে এসে তার চুল টেনে তার মাথা বালিশের সাথে চেপে ধরে। কাং অদ্ভুতভাবে হিয়নজোর দিকে তাকিয়ে থাকে, যার ফলে হিয়নজোর নিঃশ্বাস আটকে আসতে শুরু করে। কিছু সময় পর কাং চুপচাপ সেখান থেকে চলে যায়। পরদিন হিয়নজো এক প্রকার বিচলিত ছিল রাতের ঘটনা নিয়ে। মিয়ংও আজ খুব অদ্ভুতভাবে তরকারি কাটছিল আর কোনো কথারও জবাব দিচ্ছিল না। এরপর কাং সেখানে এলে হিয়নজো তাকে দেখে ভয় পায়, কিন্তু কাং এমন ভাবে ছিল যেন সে রাতে কিছুই করেনি। হিয়নজো সেখান থেকে উঠে চলে যায়। তখন মিয়ং নাস্তা নিয়ে আসে আর পাগলের মতো শয়তানি ভাবে নাস্তাগুলো খেতে শুরু করে। প্লেট ভেঙে ফেলে, চিৎকার করতে শুরু করে। সবাই বুঝতে পারে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। রাতে যখন কাং বাড়ি ফেরে সে মিয়ংকে
টিভির সামনে দেখতে পায়। মিয়ংকে খুব স্বাভাবিক দেখাচ্ছিল। মিয়ংকে সকালের কথা জিজ্ঞেস করলে সে বলে সকালে সে তার বন্ধুর বাড়ি গিয়েছিল। সে ঘরে যা করেছিল তার কিছুই সে স্বীকার করে না। কাংও আর কথা বাড়ায় না, তারা ঘুমোতে চলে যায়। রাতে সিওল গোসল করতে গেলে বাথরুমে কারো প্রবেশের শব্দ শুনতে পায়। সে চেক করে হিয়ঞ্জকে সেখানে দেখতে পায়। হিয়ঞ্জ সেখানে পরিবারের সকলকে নিয়ে বাজে মন্তব্য করতে শুরু করে, উদ্ভট হাসি দেয়, নিজের মাথা দেয়ালে বাড়ি দেয়, এরপর সেখান থেকে চলে যায়। এসব দেখে সিওল অবাক হয়। গোসল শেষ করে হিয়ঞ্জর কক্ষে যায়। হিয়ঞ্জ জানায় সে বাথরুমে যায়নি। হিয়ঞ্জ সিওলকে কক্ষে এনে রাতে কাংয়ের ঘটনাটা খুলে বলে। তখনই সেই কক্ষে কাং প্রবেশ করে। খুব অদ্ভুত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে একটা পেপার কাটার হাতে তুলে নেয়। সে তার মেয়েদের মারতে আসছিল। তখনই সিওল কাংকে ধাক্কা দিয়ে হিয়ঞ্জকে নিয়ে দৌড়ে বেরিয়ে যায়। তখনই কাং তাদের সামনে চলে আসে আর সিওলকে তুলে এক ঝটকায় সিঁড়ির নিচে ফেলে দেয়। হিয়ঞ্জ দৌড়ে সিওলের কাছে যায়, কিন্তু সিওলের জ্ঞান ফিরছিল না। হিয়ঞ্জ দৌড়ে রান্নাঘরে লুকায়। কাং সেখানেও পৌঁছে যায় আর একটা হাতুড়ি হাতে তুলে নেয়। তখনই সিওলের জ্ঞান ফিরে আসে। সে হিয়ঞ্জকে বাঁচাতে যায়। সিওলের আওয়াজ শুনতে পেয়ে কাং বাইরে গিয়ে সিওলের উপর হামলা করতে যায়। পেছন থেকে হিয়ঞ্জ এসে চিৎকার দিয়ে ওঠে। তখন কাং পেছনে ফিরে তার উপরও হামলা করে, কিন্তু সেটা হিয়ঞ্জর গায়ে লাগেনি। হঠাৎই সিঁড়ির নিচ থেকে কাংয়ের আওয়াজ শোনা যায়। তারা দুই বোন এতে অবাক হয়। তাদের সামনে যেই কাংয়ের রূপে ছিল সে চুপচাপ সেখান থেকে চলে যায়। তখনই উপরে আসে আসল কাং, অর্থাৎ এতক্ষণ যে আক্রমণ করেছিল সে তাদের বাবা কাংয়ের রূপ ধরে এসেছিল। তাদের আওয়াজ শুনে উজংও কক্ষ থেকে বেরিয়ে আসে। এরপর কাংয়ের পেছন দিয়ে আসে মিয়ং, এসেই হাতে হাতুড়ি তুলে নেয়। অর্থাৎ সে আসল মিয়ং ছিল না। সে কাংয়ের উপর হামলা করতে শুরু করে। এরপর হিয়ঞ্জর উপর হামলা করতে শুরু করে। কাং হিয়ঞ্জকে বাঁচাতে গেলে মিয়ং কাংয়ের হাতের উপরই হাতুড়ি দিয়ে বাড়ি দেয়। এরপর সে সেখান থেকে চলে যাওয়ার সময় তার পায়ে কাঁচ ফোটে, কিন্তু তার পা থেকে রক্ত বের হতে দেখা যায় না। মিয়ং একটা কক্ষে ঢুকে যায় আর তখনই নিচ থেকে উপরে আসে আসল মিয়ং। আসল মিয়ংকে দেখে কাং সেই কক্ষে চেক করে, কিন্তু সেই কক্ষে কেউই ছিল না। এর ফলে সবাই বুঝে যায় যে তাদের ঘরে একটা শয়তান ঘুরছে। এরপর সিওল জুংসুকে ফোন দেয়। কাং জুংসুর সাথে কথা বলে তাকে সব কিছু সম্পর্কে অবগত করে। রাতে জুংসু তাদের ঘরে আসে। জুংসু সকলকে আজ রাতে ড্রয়িং রুমে ঘুমোতে বলে। জুংসু উঠোনে গিয়ে সব চেক করার সময় সেই প্রতিবেশীর ঘর থেকে অদ্ভুত কিছু অনুভব করতে পারে। জুংসু বুঝতে পারে এই শয়তানটি সেই প্রতিবেশীর ঘর থেকে এখানে এসেছে। জুংসু সে প্রতিবেশীর ঘরে যায় আর ঠিক সেভাবেই ঘরটিকে দেখতে পায় যেভাবে কাং প্রথমবার ঘরটিকে দেখেছিল। জুংসু সেখানে একটা ঘরের ভেতর সেই প্রতিবেশীর মৃত দেহ দেখতে পায় আর সে বুঝতে পারে সেই লোকটা আরো অনেক মাস আগেই মারা গিয়েছিল। জুংসুর মৃতদেহের পাশে একটা ছবি দেখে অবাক হয়। গল্পের শুরুতে জুংসু যে মেয়েটির এক্সরসিজম করেছিল সেই মেয়েটি, তার মা আর এই লোকটা ছিল সেই ছবিতে। অর্থাৎ লোকটা মেয়েটির বাবা ছিল, কিন্তু সে তাদের সাথে থাকতো না। জুংসু তখন একটা ভিশন দেখতে পায়। এখানে সে দেখে মেয়েটির মৃত্যুর পর মেয়েটিকে পজেস করা সেই শয়তান মেয়েটির মাকে মেরে তার রূপ নিয়ে লোকটার কাছে আসে আর তাকে হত্যা করে। এরপর সেই শয়তান এই প্রতিবেশীর রূপ নিয়ে এতদিন ঘুরছিল যেন সে একটা নতুন শরীর খুঁজতে পারে ভর করার জন্য। রাতে উজং ঘুম থেকে জেগে বাথরুমে যায়। তখনই শয়তান উজংয়ের রূপ নিয়ে হাতে ছুরি নিয়ে চলে আসে ড্রয়িং রুমে। সে কিছু সময় সেখানে থেকে এরপর চলে যায়, কিন্তু জুংসু শয়তানকে অনুভব করে ফেলেছিল আর সে সব কিছুই সিসিটিভিতে রেকর্ড করেছিল। এরপর ফিলিপিনের একটা চার্চে একজন পাদ্রীকে দেখানো হয় যার নাম ছিল বার্সচার। জুংসু তাকে ফোন দিয়ে এই সব কিছু সম্পর্কে অবগত করে এবং সিসিটিভি ফুটেজটি পাঠায়। সিসিটিভি ফুটেজ দেখার পর বার্সচার সিদ্ধান্ত নেয় কোরিয়া যাওয়ার। জুংসু তার পরিবারকে জানায় যে ঘরের ভিতর এক্সরসিজম করতে হবে। জুংসু কাংকে বাইরে নিয়ে জানায় যার উপর এক্সরসিজম করতে হবে সে হলো সিওল। আসলে জুংসু সকালে সকলের পানিতে পবিত্র দোয়া পড়ে দিয়েছিল, কিন্তু সিওল সেটা পান করেনি। অর্থাৎ শয়তান সিওলের শরীরকে বেছে নিয়েছে। জুংসু কাংকে বলে সে যেন সিওলকে ঘর থেকে
বের হতে না দেয়। জুংসু বার্সচারকে নিতে এয়ারপোর্টে পৌঁছালে বার্সচার বলে সে তাকে রিসিভ করার জন্য জুংসুকে এয়ারপোর্টে ডাকেনি, অর্থাৎ এটাও শয়তানি করিয়েছে। এটি বুঝতে পেরে জুংসু আর বার্সচার দ্রুত ঘরের উদ্দেশ্যে রওনা হয়। হিয়নজো স্টোর রুমে যায় কিছু জিনিস আনতে, কিন্তু সেখানে হিয়নজো কারো উপস্থিতি টের পায়। কক্ষের সব বাতি নিভে যায়। হিয়নজো ফোনের টর্চ জ্বালায়। তখনই এক অদৃশ্য শক্তি হিয়নজোকে টেনে একটা ফায়ার প্লেসের ভিতরে ঢুকিয়ে ফেলে আর সেখানে আগুন ধরে যায়। ফলে হিয়নজোর মৃত্যু ঘটে। জুংসুদের গাড়ির উপর অসংখ্য কাক হামলা করে দেয়। ফলে গাড়ির ব্যালেন্স বিগড়ে অ্যাক্সিডেন্ট ঘটে আর তারা সকলে গুরুতর আহত হয়। জুংসু সবার আগে জ্ঞান ফেরে আর সে দৌড়ে যেতে থাকে তার পরিবারকে বাঁচানোর জন্য। কাং দেখে সিওল ঘরের বাইরে যাচ্ছে, সে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সিওল যখন কথা শুনছিল না তখন কাং তাকে মেরে অজ্ঞান করে দেয়। কাং সিওলকে বিছানার সাথে বেঁধে দেয়। মিয়ং আর উজং ড্রয়িং রুমে বসে জুংসুর অপেক্ষা করছিল। মিয়ং একটু পর হিয়নজোকে খুঁজতে স্টোর রুমের দিকে যাচ্ছিল, তখনই ঘরে প্রবেশ করে জুংসু। জুংসু কক্ষে সাদা মোমবাতি জ্বালিয়ে এক্সরসিজম শুরু করে দেয়। সিওল জ্ঞান ফেরার পর বারবার বলতে থাকে যে সে পজেসড নয়, কিন্তু তার কথা কেউ শোনে না। কাং সিওলের পা ধরে আর জুংসু তাকে বেধড়ক পেটাতে থাকে। অ্যাক্সিডেন্ট সাইটে বার্সচারকে গাড়ি থেকে বের করা হয়, কিন্তু সে বেশি কথা বলতে পারছিল না। একটু দূরে আরেকজনকে পড়ে থাকতে দেখা যায়, যে ছিল জুংসু। অর্থাৎ জুংসু এখনো অ্যাক্সিডেন্ট সাইটে ছিল। পরিবারের কাছে যে গিয়েছিল সে ছিল শয়তান, আর সে সিওলকে বারবার এই জন্য মারছিল যেন সিওল দুর্বল হয়ে পড়ে আর শয়তান যেন সহজেই সেই শরীরে প্রবেশ করে নিজের করে নিতে পারে। ইয়ং তার মেয়ের এমন অবস্থা দেখে থামতে বলে। সে সিওলের হাত পায়ের বাঁধন খুলতে শুরু করে। এটি দেখে কাং ভাবে তার স্ত্রীর উপরই শয়তান ভর করেছে, তাই সে তার স্ত্রীকে মারতে থাকে। এক পর্যায়ে মিয়ং কাংয়ের মাথায় কাচের বোতল মারে। কাংও মিয়ংকে ধাক্কা মারে, যার ফলে মিয়ংয়ের মাথা ফটো ফ্রেমের কাছে গিয়ে লাগে। মিয়ং অজ্ঞান হয়ে পড়ে। তখনই কক্ষের চিত্র হঠাৎই পাল্টে যায়। পবিত্র জিনিসগুলোর পরিবর্তে শয়তানি জিনিস দিয়ে কক্ষটি ভরে যায় আর জুংসুর রূপে থাকা শয়তান হাসতে থাকে। কাং বুঝতে পারে এটি জুংসু নয়। কাং যখন তার উপর হামলা করতে যায় তখন শয়তান কাংকে দূরে উড়িয়ে ফেলে দেয়। ওজং সেখান থেকে বের হয়ে পালিয়ে যায়। শয়তান একটা হাড্ডি তুলে কাংকে সেটি দিয়ে হত্যা করতে যাচ্ছিল, কিন্তু তখনই আসল জুংসু কক্ষে প্রবেশ করে। সে দোয়া পড়তে শুরু করলে শয়তান গায়েব হয়ে যায়। এরপর কাং আর জুংসু মিলে উজংকে খুঁজতে খুঁজতে স্টোর রুমে আসে। সেখানে তারা হিয়নজোর পোড়া লাশ দেখতে পায়। তখনই সিওল সেখানে আসে আর কাংকে বলে সে পজেসড ছিল না, তবুও কাং তার কথা শোনেনি। কাং সিওলকে বোঝাতে তার কাছেই যাচ্ছিল, কিন্তু তার আগেই জুংসু একটা পবিত্র আয়না সিওলের সামনে নিয়ে ধরে। ফলে সিওলের শরীর থেকে ধোঁয়া উঠতে শুরু করে, অর্থাৎ শয়তান সিওলের উপর ততক্ষণে ভর করে ফেলেছিল। জুংসু যখন প্রার্থনা শুরু করে তখন সিওল ভয়ানক রূপ পরিবর্তন করে আর সে উল্টো করে দোয়া পড়তে শুরু করে, যার ফলে পবিত্র আয়নাটিতে আগুন লেগে যায়। এরপর সে জুংসুর উপর উঠে তার গলা চেপে ধরে। তখন কাং এসে সিওলের উপর দোয়া পড়া পানি ঢেলে দেয়। এর ফলে সিওলের শরীর থেকে আবার ধোঁয়া বের হতে শুরু করে। এতে শয়তান রেগে গিয়ে কাংকে ধরে মারা শুরু করে। জুংসু এবার উঠে ভিন্ন ধর্মী এক মন্ত্র পড়তে শুরু করে, যার ফলে শয়তান সিওলের শরীর থেকে বের হয়ে সোজা জুংসুর শরীরে ঢুকে পড়ে। কিন্তু জুংসু নিজের উপর কন্ট্রোল রাখার চেষ্টা করে। সে খ্রিস্টান ধর্মের জিজাস ক্রাইস্টের ক্রসকে ভেঙে কাংকে ডেকে বলে এটা দ্বারা তাকে হত্যা করতে। তাছাড়া এই শয়তানকে থামানো যাবে না। কাং এটা করতে চায় না। তখন জুংসু নিয়ন্ত্রণ হারিয়ে কাংকে হত্যা করতে গেলে কাং আর জুংসুর হাতাহাতির সময় সেই ক্রসটি জুংসুর বুকে গিয়ে বিঁধে। এর ফলে শয়তান জুংসুর শরীর থেকে বের হয়ে জিজাস ক্রাইস্টের সেই ক্রসের ভেতর বন্দী হয়ে যায়। জুংসুরও সেখানে মৃত্যু ঘটে। এরপর কাং উজংকে নিয়ে বাইরে এসে মিয়ং আর সিওলকে দেখে। সে জানায় জুংসু আর হিয়নজো মারা গেছে, এখন আর কিছুই আগের মতো থাকবে না।
কিন্তু জুংসু তার প্রাণের বিনিময়ে তার পরিবারকে মুক্ত করে গিয়েছে। এখানেই গল্পের সমাপ্তি ঘটে। এমনই আরও গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।